আমরা যা বসাবো তার যোগফল 9 হইতে হবে। ঠিক আছে, আমরা যা বসাবো তার যোগফল কত হওয়া লাগবে? 9। তার মানে a প্লাস বি প্লাস সি এইটা হইতে হবে 9। ওকে, আচ্ছা আর কি করা লাগবে? আর কি করা লাগবে? দেখো x টু দি পাওয়ার 5 বলছে না, তার মানে বেসিক্যালি এইখানে x টু দি পাওয়ার b আছে আর এইখানে আছে x টু দি পাওয়ার 3c। তার মানে x টু দি পাওয়ার অ্যাকচুয়ালি হবে কত? b প্লাস 3c। এইটা হবে x টু দি পাওয়ার 5 এর সমান, তাই না? বেসিক্যালি আমরা বলতেছি যে এই যে মাথার পাওয়ার আছে তার যোগফল হইতে হবে 5 এর সমান। ঠিক আছে, আচ্ছা সো বেসিক্যালি আমরা 9 কে a b c তে ব্রেক করব, ওকে, যাতে b প্লাস 3c 5 আসে। আচ্ছা দেখো b এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে 3c সমান 5, যেটা কোনোদিনও হবে না, তাই না? আমরা তো শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ব্রেক করতে পারবো। তাহলে b এর ভ্যালু 1 বসাও, তাতেও হবে না। b এর ভ্যালু 2 বসাও, তাতেও দেখবা হয় না কি। আচ্ছা b এর ভ্যালু 1 বসাই, b এর ভ্যালু 1 বসাইলে এখানে 4 আসে, 3c সমান 4 হবে না। b এর ভ্যালু 2 বসাই, b এর ভ্যালু 2 বসাইলে দেখো তোমার 3c সমান 3 আসে। ঠিক আছে, 3c সমান 3 আসে, তাহলে সেটা হবে। আচ্ছা আরেকটা কি হতে পারে, b এর ভ্যালু 5 বসাও, তাহলে 3c সমান 0 আসে, সেটাও ভ্যালিড। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিছুটা বলতে পারো যে মুখে মুখে হয়ে যায়, বুঝছো, মুখে মুখে হয়ে যায়। আমাকে যদি এই প্রশ্ন বলতো যে 1 প্লাস এক্স প্লাস এক্স কিউব এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত, তাহলে আমি হইতেছে এভাবে লিখতাম, এইখানে একটা রাফ লিখতাম। ঠিক আছে, অ্যাডমিশন হলে এভাবে রাফ লিখতাম যে এক্স এর পাওয়ার দিয়ে দিছি 5, এক্স কিউবের পাওয়ার দিয়ে দিছি 0। ঠিক আছে, তাহলে 1 এর পাওয়ার কত দেওয়া লাগবে? যেহেতু টোটাল পাওয়ার দিতে হবে 9, তাহলে 1 এর পাওয়ার দিতে হবে 4। ঠিক আছে, তাহলে এটা কত ভাবে করা যাবে? এটা করা যাবে হইতেছে 9 ফ্যাক্টোরিয়াল বাই হইতেছে 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। এত ওয়েতে করা যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি আছে দেখো, তুমি হচ্ছে x এর পাওয়ার 0 নিলা, নাকি 0 নিলে হবে না, x এর পাওয়ার 2 নিলা আর x কিউবের পাওয়ার 1 নিলা। ঠিক আছে, তাহলে দেখো 2 আর 1 এ 3, তার মানে 6টা বসাইতে হবে একের মাথায়। তাহলে এইটা করা যাবে কত ভাবে? 9 ফ্যাক্টোরিয়াল বাই হইতেছে 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। এছাড়া আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে নাই, তাহলে এই দুইটা ওয়ে যোগ করে দিব। ঠিক আছে, 9 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল প্লাস 9 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমার অ্যাডমিশন হলে আমি সিম্পলি এই দুই লাইনই লিখে দিতাম, জাস্ট পাশে এই রাফটা রেখে। আর এটাই যদি হচ্ছে আমার বোর্ড পরীক্ষায় আসে তাহলে আমি কি করব? তাহলে আমি সুন্দর মতো ব্যাখ্যা করব। আচ্ছা এই একই ধরনের প্রশ্ন যদি আমাকে বোর্ডে জিজ্ঞেস করে তাহলে আমি কি করব? আমি হচ্ছে আগের চ্যাপ্টারেও বলছি, সুন্দর করে বক্স বানাবো, টেবিল বানাবো, সুন্দর করে প্রত্যেকটা লাইন হচ্ছে এক্সপ্লেন করে তারপর লিখবো। ধরো এই প্রশ্নটা দিছে যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কত। ঠিক আছে, আমাকে ধরো এটা বলছে, তাহলে আমি সুন্দর একটা প্রথমে কি করব? বক্স আঁকবো। ঠিক আছে, একটা সুন্দর বক্স আঁকবো, এই বক্সের মধ্যে এইভাবে লিখবো যে আচ্ছা আমার উপায়, ঠিক আছে, একটা উপায়কে বললাম হইতেছে এ উপায়, আর একটাকে বললাম হচ্ছে বি উপায়। ওকে, আমি জানি না আরো উপায় লাগতে পারে। এখানে কি লিখবো? 1 এর ঘাত, তারপরে এক্স স্কোয়ারের ঘাত, তারপরে এক্স কিউবের ঘাত। ঠিক আছে, আচ্ছা ঘাতগুলা কোন ক্ষেত্রে নিতেছি? যাতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 তৈরি হয়। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার কি 8 তৈরি হয়। আচ্ছা দেখো এক্স স্কোয়ারের মাথায় যদি আমি 4 বসাই তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার 8 তৈরি হয়ে গেছে। তাহলে এক্স কিউবের মাথায় কি বসাইতে হবে? 0। ঠিক আছে, এক্স কিউবের মাথায় আর কিছু বসাইতে পারবো? এক্স কিউবের মাথায় যদি 1 দিয়ে দেই তাহলে তো আমার এক্স টু দি পাওয়ার 8 এর সাথে আবার এক্স কিউব গুণ হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা চাইলে এটাও লিখে দিতে পারি যে গুণফল হইতেছে এটা, গুণফল হচ্ছে এক্স টু দি পাওয়ার 8।
গুণফল হচ্ছে x টু দি পাওয়ার 8, ঠিক আছে। আচ্ছা দেখো 4 যদি হচ্ছে x স্কয়ারের মাথায় যায়, 0 যদি হচ্ছে x কিউবের মাথায় যায়, তাহলে 1 এর মাথায় কত যাবে? টোটাল যাওয়ার কথা 9, তাহলে 1 এর মাথায় যাবে 5, ঠিক আছে। 5 4 0 যোগ করলে 9। আচ্ছা দেখো আমি কি করতে পারি, আর আমি তোমার x কিউবের মাথায় যদি 1 বসাই, ঠিক আছে, x কিউবের মাথায় বসাইলাম 1, তাহলে x কিউব পাইলাম। x স্কয়ারের মাথায় কত বসাইলে x টু দি পাওয়ার 8 পাবো? জীবনে পাবো? দেখো x স্কয়ারের মাথায় যাই বসাই আমার কিন্তু একটা জোড় সংখ্যাই তৈরি হবে। সেই জোড় সংখ্যার সাথে আমি যদি x কিউবের মাথায় বিজোড় এরকম কিছু যোগ করি তাহলে বিজোড় পাবো। x টু দি পাওয়ার 8 হচ্ছে জোড়, তাই না? জোড় বিজোড়ের আইডিয়া দিয়ে কাজ শেষ। সো x কিউবের মাথায় যদি আমি 2 বসাই, ঠিক আছে, কিউবের মাথায় 2 বসাই, তাহলে আমার x টু দি পাওয়ার 6 আসবে। সেই x টু দি পাওয়ার 6 এর সাথে আমার একটা x স্কয়ার গুণ দিলে তখন আমার x টু দি পাওয়ার 8 তৈরি হবে। তাহলে দেখো এখানে একটা, এখানে 2টা, তাহলে 9 হইতে আর কি আছে? 6টা, ঠিক আছে, 9 হইতে 6টা। আচ্ছা তাহলে দেখো এই দুই ক্ষেত্রেই গুণফল আসতেছে x টু দি পাওয়ার 8, ঠিক আছে। আর কোনো ক্ষেত্রে আসলে x টু দি পাওয়ার 8 আসবে না, ঠিক আছে। তুমি যদি হচ্ছে x কিউবের মাথায় 4 বসাও তাহলে তো 12 আসে, তাই না? তো হচ্ছে x কিউবের মাথার যে ঘাতটা আছে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে বসাও, তাহলেই দেখবা যে ইজিলি মিলে গেছে, বুঝছো? আচ্ছা তাহলে আমরা এখানে গুণফল না লিখে এভাবেও লিখতে পারি যে কন্ট্রিবিউশন, contribution to generate x to the power 8, ঠিক আছে। বা আমরা বলতে পারি যে x to the power 8 এর x to the power 8 তৈরিতে এই যে বিন্যাসটা আছে বা এই যে চয়েসটা আছে তার প্রভাব কতটুক। সো সেই প্রভাবটাকে আমরা বলতে পারি 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা দেন হইতেছে এটা 9 ফ্যাক্টোরিয়াল, 6টা এক আছে তাই 6 ফ্যাক্টোরিয়াল, একটা x স্কয়ার আছে, 2টা x কিউব আছে। আচ্ছা তাহলে সহগ কত হবে? সহগ সিম্পলি হবে এই দুইটার যোগফল। আচ্ছা একটা মজার জিনিস দেখো, সেটা হইতেছে এই যে দুইটা সংখ্যা আছে আর এই যে দুইটা সংখ্যা আছে তারা হুবহু সেম, তার মানে এই প্রশ্নের অ্যান্সার আর এই প্রশ্নের অ্যান্সার সেম। আচ্ছা দুইটা প্রশ্নের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? একটাই আমি চাইলাম x টু দি পাওয়ার 5, আরেকটাই আমি চাইলাম x টু দি পাওয়ার 8। একটার ভিতরে আছে 1 প্লাস এক্স প্লাস এক্স কিউব, আরেকটার ভিতরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, ঠিক আছে। বাট দুইটারই হোল টু দি পাওয়ার কি 9। এই দুইটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা তোমরা হচ্ছে একটু দেখো কোনো ধরনের সম্পর্ক আনা যায় কিনা, ঠিক আছে। সম্পর্ক আনার জন্য তোমরা কিছু অদ্ভুত কাজ করে দেখতে পারো, যেমন হচ্ছে x এর জায়গায় 1/x বসানো, তারপর হতে পারে 1/√x বসানো, ঠিক আছে। বা আরো বিদঘুটে জিনিস ট্রাই করে দেখতে পারো, বুঝছো? ট্রাই করে জানাও যে কেন এইটার x টু দি পাওয়ার 5 এর সহগ এইটার x টু দি পাওয়ার 8 এর সহগের সমান আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা কিছু সহজ প্রবলেম দেখি। বলছে কি 3 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় পরস্পর সমান, n এর মান নির্ণয় করো। একটা জিনিস বলে দিছে n আমার ন্যাচারাল নাম্বার হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি tr প্লাস 1 ইজ ইকুয়াল টু ncr। প্রথম পদের পাওয়ার হবে n মাইনাস r, আর দ্বিতীয়টার পাওয়ার হবে দ্বিতীয়টা x বাই 2, এর পাওয়ার হবে r। একটা মজার জিনিস দেখো, x টু দি পাওয়ার r ই কিন্তু x টু দি পাওয়ার 7 এর সমান হবে এবং x টু দি পাওয়ার 8 এর সমান হবে। তো এইটা আলাদাভাবে ইকুয়েট করে তারপর আর বলার দরকারই পড়ে না, তুমি এইখান থেকে ডিরেক্টলি বলতে পারো সহগগুলা সমান বলছে না, সহগগুলা সমান। তুমি দেখো সহগটা কোনটা? সহগ হচ্ছে ncr ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু, দেখো এখানে আছে কি নিচে 2 আছে, তার মানে 1/2 টু দি পাওয়ার r,
ঠিক আছে, আর x টু দি পাওয়ার r। সো r এর ভ্যালু কি হবে, একবার 7 একবার 8। ওকে, তাহলে আমরা সবগুলাকে সমান বলবো, সুন্দর মতো লিখবা প্রশ্ন মতে। প্রশ্ন মতে n এর ভ্যালু দেওয়া আছে না, NCR r এর ভ্যালু একবার হবে 7, তাহলে NC7 ইনটু হচ্ছে 3 টু দি পাওয়ার n - 7 1/2 টু দি পাওয়ার 7 নাকি ইজ ইকুয়াল টু NC8 3 টু দি পাওয়ার n - 8 1/2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, এই দুইটা হবে। আচ্ছা, এই দুইটা হইলে আমরা দুটো কথা মনে রাখবো। কি কি? একটা হচ্ছে TR + 1 ইজ ইকুয়াল টু NCR a টু দি পাওয়ার n - r b টু দি পাওয়ার r। TR ইজ ইকুয়াল টু NC r - 1 a টু দি পাওয়ার n - r - 1 b টু দি পাওয়ার r - 1। ঠিক আছে, কখন? যখন আমার বিস্তৃতি হচ্ছে a + b হোল টু দি পাওয়ার n। আচ্ছা, TR + 1 কে আমি যদি TR দিয়ে ভাগ দেই তাহলে আমি কত পাবো? এখানে পাবো NCR বাই হচ্ছে NC r - 1। এখানে কত পাবো? দেখো, উপরে হইতেছে n - r আছে আর b টু দি পাওয়ার r আছে, আর নিচে আছে n - r - 1। তার মানে এই পাওয়ারটা কি বড় হবে, উপরের পাওয়ারের থেকে এই পাওয়ারটা বড় হবে, আর এই পাওয়ারটার থেকে এই পাওয়ারটা ছোট হবে। ওকে, তার মানে দেখো সিম্পলি চিন্তা করো, তুমি হইতেছে এইখানে e টু দি পাওয়ার n - r কে e টু দি পাওয়ার n - r + 1 দিয়ে ভাগ দিতেছ, আর এখানে হচ্ছে b টু দি পাওয়ার r কে তুমি হইতেছে b টু দি পাওয়ার r - 1 দিয়ে ভাগ দিতেছো। তার মানে ওভারঅল অ্যান্সারটা এরকম আসবে যে NCR বাই NC r - 1 ইন্টু, দেখো উপরে BR আছে, এই BR কাটা যাবে, b টু দি পাওয়ার -1 আছে, উল্টায় যাবে b আসবে, আর নিচে আসবে একটা a। ঠিক আছে, এই যে এইটুকু কাটা যাবে পুরোটা, a টু দি পাওয়ার n - r a টু দি পাওয়ার n - r এর সাথে কাটা যাবে, a টু দি পাওয়ার 1 বাকি থাকবে, সেটা হচ্ছে এই নিচে। তো এই জিনিসটাকে মুখস্থ করে ফেলো, সেটা হইতেছে a + b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে TR + 1 বাই TR ইজ ইকুয়াল টু NCR বাই NC r - 1 ইন্টু b বাই a। এই b বাই a কে কিভাবে মুখস্থ করবা? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় বাই প্রথম। ঠিক আছে, আচ্ছা NCR বাই NC r - 1 এটা কত হবে? দেখো NCR বাই NC r - 1 এটা হবে সিম্পলি, দেখো NCR মানে কি n ফ্যাক্টোরিয়াল, নিচে কি r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। NC r - 1 মানে কি n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r - 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হইতেছে n - r - 1 ফ্যাক্টোরিয়াল, যেটাকে একবারে এভাবে লেখা যাবে। ওকে, এখন চিন্তা করো কি বলবা, n ফ্যাক্টোরিয়াল কাটা, এই যে r - 1 ফ্যাক্টোরিয়াল আছে এটার সাথে r ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারবো, তাই না? একটা r বাকি থাকবে ওইখানে, এই অংশে একটা r বাকি থাকবে। ঠিক তেমনি n - r ফ্যাক্টোরিয়াল এই পুরোটা এই n - r ফ্যাক্টোরিয়ালের সাথে কাটা যাবে, +1 আছে, তার মানে কি দেখো একটু ভেঙেই দেখাই। প্রথম কথা হইতেছে n ফ্যাক্টোরিয়াল কাটা, যেই বান্দা নিচে আছে সে উপরে চলে যাবে। ঠিক আছে, যেই বান্দা নিচে আছে সেই বান্দা উপরে চলে যাবে, এই বান্দা নিচে, পুরাটা উল্টায় যাবে। ঠিক আছে, r - 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n - r + 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই নিচের r ফ্যাক্টোরিয়ালকে আমি বলবো r ইনটু r - 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, নিচে একটা আছে n - r ফ্যাক্টোরিয়াল, এটা ওইভাবেই রাখলাম। উপরে যে n - r + 1 ফ্যাক্টোরিয়াল আছে সেটাকে আমরা বলতে পারি
n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তার মানে সুন্দর মতো এইখানে হইতেছে এইটার সাথে এইটা কাটা যাবে, এইটার সাথে এইটা কাটা যাবে, জিনিসটা আসবে কত n মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। তাইলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা নেক্সট থেকে কি করব, আত্মস্থ করে ফেলবো। ঠিক আছে, একদম মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ, ওষ্ঠস্থ, যত স্থ আছে সব স্থ করে ফেলবো। সেটা হচ্ছে এনসিআর বাই এনসি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। ঠিক আছে, তাহলে উপরের এটা কত আসবে, টি আর প্লাস ওয়ান প্লাস টি আর ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইন্টু বি বাই এ, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অনেক অনেক বেশি লাগবে, বুঝছো? এই ফর্মুলাটা আমাদের অনেক অনেক বেশি ইউজ হবে। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি এত গেজাইতেছি কেন, তার কারণ হচ্ছে আমি এটাকে অনেক অনেক বেশি ইউজ করব। ঠিক আছে, দেখো এই প্রশ্নে তোমার NC8 বাই হইতেছে NC7 আছে, দেখছো? আমি হচ্ছে এই জিনিসটাকে এদিকে ভাগ দিয়ে দিতেছি, ঠিক তেমনি এই জিনিসটাকে এইদিকে পাঠিয়ে দিতেছি। এই জিনিসটাকে এইদিকে পাঠালে কি হবে, একটা 2 থাকবে, ঠিক আছে, এবং একটা 3 থাকবে, NN কাটা যাবে, -8 এইদিকে এসে +8 হবে, তাহলে 3 থাকবে। আচ্ছা, তোমার NCR বাই NCR মাইনাস ওয়ান, একটু আগে আমরা কি শিখলাম, n মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। ঠিক আছে, একটু আগে ফর্মুলা শিখছি। তাহলে এটা কত আসতেছে দেখো, n মাইনাস 7 বাই 8 এবং এইটা হচ্ছে ইকুয়ালস টু 6, 6টা 48 আর 7 যোগ করলে 55। তাহলে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু হবে হচ্ছে ভাইয়ার বইয়ের পজিশন। ঠিক আছে, n সমান 55। আচ্ছা দেখো এখানে কি বলছে, r প্লাস 1 তম পদ আর 3r মাইনাস 1 তম পদ দ্বয়ের সহগ সমান হলে r এর মান নির্ণয় করো। আচ্ছা, r প্লাস 1 তম পদের সহগ কত, এই যে 1 প্লাস x টু দি পাওয়ার 14 আছে, এটাতে সহগ কত হবে, NCR, তার মানে 14CR। ঠিক আছে, আচ্ছা আর কি আছে, এততম পদের সহগ। আচ্ছা, এততম পদ মানে কি, 3r মাইনাস 2 প্লাস 1 তম পদ, তাই না? বলছে কি এই পদ দ্বয়ের সহগ সমান সহগ, তাহলে কত আসবে, এখানে আসবে 14C 3r মাইনাস 2। আচ্ছা, আমরা তো জানি ভাই এই দুইটা সমান হইলে অ্যান্সার কি আসে, হয় এই দুইটা সমান আর এই দুইটার যোগফল হইতেছে n এর সমান, তার মানে কি 14। তাহলে 4r ইজ ইকুয়াল টু 16 আসে, তার মানে r ইজ ইকুয়াল টু 4 আসে। ঠিক আছে, একটা গেল r ইজ ইকুয়াল টু 4, আর এইটা কত আসে দেখো, এইটা আসে হচ্ছে -2r ইজ ইকুয়াল টু -2, সুতরাং r ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হইতেছে তোমাকে যখন বলতেছে এততম পদ এবং এততম পদ দ্বয়ের সহগ সমান, নরমালি কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওই তমপদ দুইটাও সমান, তাই না? আমার যে এই সলিউশনটা আছে সেটা অ্যাজিউম করে যে এই এই তম পদগুলা পরস্পর সমান পদ। আচ্ছা, আসলে কি সমান পদ হিসেবে বিবেচনা করতেছি? আচ্ছা, আমি যখন বলতেছি এই আর আর এইটা সমান, তখন কিন্তু আসলে আমি এইটাই বলতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুইটাকে ইকুয়েট করে দিলাম, তাহলে ওই সেম জিনিসই আসে যে -2r ইজ ইকুয়াল টু -2, তার মানে r ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা আশা করি তোমরা এই ধরনের যে সহজ প্রবলেমগুলো আছে এগুলা সলভ করতে পারবা। আমরা নেক্সট প্রবলেম দেখি। এই যে 44 এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ দুটি যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। দেখো আগের প্রশ্ন ছিল সহগ সমান, এখানে বলছে পদ দুইটা সমান। ঠিক আছে, সো 21তম পদে r এর ভ্যালু হচ্ছে 20
এবং 22তম পদে আর এর ভ্যালু হইতেছে কত 21। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে পারলেই হইলো। আচ্ছা দেখো এই প্রশ্নে কি বলছে যে 1 + x⁴n এর বিস্তৃতিতে যদি ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম পদ যথাক্রমে ABCD হয় তবে দেখাও যে এটা। আচ্ছা এইটা আমরা কয়েকভাবে চিন্তা করতে পারি যে এই জিনিসটা কিভাবে আসে। ঠিক আছে, একটা হইতেছে আমরা ডিরেক্ট দেখি যে এ হইতেছে আমার T6, তাই না? সো T6 কত? T6 হচ্ছে NC5 x⁵, B কত? T7, তার মানে NC6 x⁵, C হচ্ছে T8 NC7 x⁵, তারপরে D হইতেছে T9 কি NC8 x⁵। আচ্ছা আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে B² মানে হইতেছে NC6 এর হোল স্কয়ার আর x⁵12, এটা থেকে আমি বিয়োগ করতেছি AC করলেও কিন্তু দেখো আমার x⁵12ই তৈরি হইতেছে, আর এখানে আসতেছে NC5 আর NC7। ঠিক আছে, আচ্ছা দেন আর কি আছে, মানে B² - AC এই জিনিসটা আসলে আমাকে x⁵12 দিতেছে, আর তার সাথে গুণ হইতেছে C হইতেছে x⁵7, তার মানে x⁴19 আসতেছে। ঠিক আছে, আচ্ছা এইদিকে দেখো এখানে A আছে, এখানে C² - DB আছে, C² - DB C² করলে আমরা পাবো x⁴14, আর DB করলেও দেখো x⁴14 আসতেছে। ঠিক আছে, আচ্ছা আর A দিয়ে গুণ করলে কত আসে দেখো, A হচ্ছে x⁵5, তাহলে টোটাল গুণ করলে আসবে হচ্ছে x⁴19। ঠিক আছে, 19 আসবে। আচ্ছা মনে হইতেছে যে দুইটা আলাদা বিস্তৃতিতে x⁴19 এর যে সহগ আছে সেই দুইটা সহগকে সমীকৃত করা হয়েছে। এখন ওই দুইটা বিস্তৃতি কি, ঠিক আছে, এটা বের করতে হবে। আচ্ছা আমরা যদি ওইভাবে করতে যাই তাহলে আমাদের জান বের হয়ে যাবে। ঠিক আছে, বোর্ড এক্সামে ওইরকম ব্রেনস্টর্মিং যদি আমি একবার করতে যাই তাহলে আর আমার এক্সাম দেওয়া হবে না, আর ভর্তি পরীক্ষায় যদি এই কাজ করতে যাই তাহলে আর ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না, এক জায়গায় চান্স হবে না। তো এগুলো আমরা করব না, আমরা যে ব্রেনস্টর্মিং করার সেটা বাসায় করব। ঠিক আছে, তো তোমরা সবাই বাসায় কেন এই জিনিসটার ভ্যালু এই জিনিসটার সমান আসে এইটা রিজন দিয়ে বের করার ট্রাই করবা। ঠিক আছে, রিজনিং গুলা কোথায় করতে হয়? বাসায়। এক্সাম হলে কি করতে হয়? ডেলিভারি। ঠিক আছে, আচ্ছা ডেলিভারি কিভাবে করব দেখো, 3C B² - AC এইটাকে আমরা আমাদের জানা কোনো কিছু দিয়ে করার ট্রাই করব। আমরা কি জানি? আমরা একটা জিনিস জানি, সেটা হইতেছে T r+1/TR is equal to n - r+1/r ইন্টু হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। আমাদের যে বিস্তৃতি সেটা হইতেছে এটার দ্বিতীয় পদ হচ্ছে x আর প্রথম পদ হচ্ছে 1, তাই প্রথম পদ 1 লেখা লাগে না। ঠিক আছে, খালি x লিখলাম। তাইলে এই জিনিসটাকে এখানে কিভাবে ইউজ করব দেখো, আমি 3C/B² নিলাম, ভিতর থেকে B² কমন নিছি, এই b কে নিচে দিয়ে দিলাম। তাহলে দেখো A/B তৈরি হয়েছে আর C/B তৈরি হয়েছে। A/B হইতেছে কি? ষষ্ঠ বাই সপ্তম পদ, তাই না? বেসিক্যালি এই জিনিসটার উল্টা। ঠিক আছে, উল্টা। আর C/B হইতেছে কি? অষ্টম বাই সপ্তম পদ, যেটা বেসিক্যালি এই জিনিসটাই। আচ্ছা তাহলে বের করে ফেলো 3CB² 1 - A/B। দেখো A হইতেছে T6, B হচ্ছে T7। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে TR+1/TR is equal to this. So TR/TR+1 will be উল্টা, তাই না? উল্টা। তাহলে T6/T7 এটা কি হবে? উপরে যাবে হচ্ছে R, R এর ভ্যালু কত? 6। এই জিনিসটা খেয়াল রাখো, R এর ভ্যালু হচ্ছে 6। নিচে কি হবে? n - r+1। ঠিক আছে, সাথে একটা কি আসবে? x, উল্টায় যাবে তো বাপ, 1/x। আচ্ছা তাহলে এইটা আসতেছে 6n - 5, সাথে একটা 1/x। আর C/B কত হবে? C হচ্ছে T8/T7। তাহলে আমরা জানি কি আসে? n - r+1 বাই হচ্ছে r ইন্টু x।
তাহলে n মাইনাস 6/7 ইন্টু এক্স। আচ্ছা, এখানে আসতেছে 3cb² 1 মাইনাস, দেখো এক্স এক্স কাটা, 6n মাইনাস 36, আর নিচে আসতেছে 7n মাইনাস 35। আচ্ছা, এলসিএম নিলে কি হবে দেখো, 7n মাইনাস 35 আসবে, মাইনাস হবে 6n, প্লাস হয়ে যাবে 36। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আসবে হইতেছে n প্লাস 1, 7n মাইনাস 35। আমরা 7টা কমন নিয়েই লিখি, ঠিক আছে, n মাইনাস n-5, ঠিক আছে, এভাবে লিখলাম। আচ্ছা, এরপর কি করব, এরপর কি করা যায়, 3cb² আছে, ওকে, আমরা কি ওইটাকে ভাঙাবো? আচ্ছা, ভাঙাবো, ঠিক আছে, পরে ভাঙাই, একটু পরে। 4a ইন্টু হচ্ছে c² মাইনাস db ছিল, আগের মতোই 4a c² কমন নিছি, ঠিক আছে, c² কমন নিছি, তাইলে 1 মাইনাস d/c b/c আসবে, ওকে। আচ্ছা, b/c কোথাও ছিল? ও, b/c তো এইখানেই ছিল, c/b, c/b এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে b/c হচ্ছে এটার উল্টা, তাই না? তাহলে b/c কিন্তু মোটামুটি সাথে সাথেই আমরা বুঝতে পারতেছি যে এটার উল্টা হবে, তাহলে সেটা কত হইতেছে, 7/n-6 1/x, ওকে। আচ্ছা, d/c কত হবে? d হচ্ছে t9 আর c হইতেছে t8, তাইলে নিচে 8, উপরে n-8 প্লাস 1 মানে n-7, আর সাথে একটা x, সো n-7/8 ইন্টু x, 1 মাইনাস এটা, আচ্ছা 4ac², ওকে। আচ্ছা, এখন কি লিখতে পারি, 4ac², ওকে, ইন্টু 1 মাইনাস, দেখো নিচে আসবে কি 8 ইন্টু n-6, এই উপরে কি আসবে, উপরে আসবে 7 ইন্টু n-7, ঠিক আছে। আচ্ছা, 4ac², দেখো এলসিএম নিলে কি হবে, 8n মাইনাস 6-48, তাই না, 8n মাইনাস 48 মাইনাস 7n মাইনাস, আর এই মাইনাস মিলে প্লাস, প্লাস 49, তো এটা আগের মতোই n+1 দিতেছে, আর নিচে আসতেছে 8 ইন্টু n-6, ঠিক আছে। আচ্ছা, সো দুইটার মধ্যে কোনো কমন পার্ট আছে বা এমন কিছু আছে যেটা নিয়ে আমরা কাজ করতে পারি? আমি দেখতেছি না, তাহলে আমরা কি করতে পারি, ধরো আমি এটা করলাম যে 3cb² ছিল, ঠিক আছে, দেখো এখানে 3cb² ছিল, তার সাথে ছিল n+1, ব্র্যাকেট দেওয়ার আসলে দরকার নাই, n+1 সাথে হচ্ছে 7 ইন্টু n-5। আমি কি করতেছি, আমি হইতেছে এইটাকে আমাদের যে 4ac² আছে সেইটা দিয়ে ভাগ দিতেছি, ঠিক আছে, সেটা দিয়ে ভাগ দিতেছি। আচ্ছা, তারপরে আছে কি n+1, আর এখানে কত ছিল, 8 ইন্টু n-6, 8 ইন্টু n-6। আচ্ছা, এই ভাগটা দিলে কি হইতেছে, দেখো ভাগটা দিলে এটা আর এটা কাটা যাইতেছে, ওকে। দেন আমরা একটা সি কাটতে পারি, সি একটা কেটে দিতে পারি, ওকে। তাহলে এখন কি তৈরি হইতেছে দেখো, আমার কাছে একটা আছে 3/4, একটা আছে হচ্ছে b/a, একটা আছে হইতেছে b/c, আর আছে কি, আর আছে হচ্ছে 8 ইন্টু n-6 ভাগ হচ্ছে 7 ইন্টু n-5। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যেই কাজটা প্রথমে করতে পারতাম সেটা হচ্ছে আমার গিভেন যে রাশিটা আছে সেই রাশিটা এইটাকে এইটা দিয়ে ভাগ দিতে পারতাম,
ঠিক আছে, এই কাজটা আমরা একদম প্রথমেই করতে পারতাম। আচ্ছা দেখি, দাঁড়াও, এইটাকে এইটা দিয়ে আমি ভাগ দিতে পারতাম, এবং তারপরে আমি কাজটা করতে পারতাম। ঠিক আছে, যেই কাজগুলো করছি সেগুলো করতে পারতাম, বাট আমরা আলাদা করছি, এটাও কোনো সমস্যা না। ঠিক আছে, আচ্ছা এখন কি হয়েছে কি দেখো, বি বাই এর ভ্যালু আমি জানি, বি বাই সির ভ্যালু আমি জানি, তাহলে ওইগুলো আমি একটু বসায় দিয়ে দেখি কি আসে। তাহলে বি বাই এর ভ্যালু কত দেখো, বি বাই এ এর ভ্যালু হচ্ছে, দেখো এ বাই বি হচ্ছে 6/n-5, তাহলে বি বাই এর ভ্যালু হচ্ছে n-5/6, n-5/6, সাথে একটা x আসবে। আচ্ছা বি বাই সি এর ভ্যালু কত, বি বাই সি এর ভ্যালু হচ্ছে 7/n-6 ইন্টু 1/x। ওকে, এখন দেখো কি আসে, 8n-6 7n-5। ওকে, n-5 n-5 কাটা, n-6 n-6 কাটা, 7 এর সাথে 7 কাটা, ঠিক আছে, এই 3 এর সাথে এই 6 কাটা, তাহলে থাকে 2, এই 2 আর এই 4 এর সাথে এই 8 কাটা, এই x এর সাথে এই x কাটা, ওভারঅল থাকে হচ্ছে 1। সুতরাং দেখো আমি এরকম বলে নেই যে লেফট হ্যান্ড সাইড বাই রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এইটা সমান পাইছি 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো তুমি হচ্ছে তোমার ম্যাথটা সুন্দর মতো এরকম বলে তারপর শুরু করবা, যেটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, তাদের ভ্যালুগুলো এরকম আসে, তারপরে আমরা তাদেরকে ভাগ দিব, ভাগ দিয়ে দেখবো তাদের ভ্যালু সেম কিনা। ঠিক আছে, সেম কখন হবে, যদি তাদের ভাগফল 1 আসে। ঠিক আছে, ভাগফল 1 আসে। আচ্ছা এই প্রবলেমটা আমি আরো অনেকভাবে চেষ্টা করছি করার, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এটা লেন্দি ভাবে করাটাই হচ্ছে ভালো। ঠিক আছে, সো বোর্ডে যদি এটা কোনো কারণে চলে আসে, বোর্ড কিন্তু অনেক সময় লেন্দি ম্যাথ দিয়ে দেয়। ঠিক আছে, সো বোর্ডে যদি চলে আসে তাহলে একটু কেয়ারফুল থাকো, যে এটা কিন্তু টাইম একটু যাবে। ঠিক আছে, এমনিতে ম্যাথটা অনেক সহজ, বাট তুমি যদি হইতেছে অনেকভাবে চিন্তা করে করতে যাও তাহলে অবশ্যই তোমার অনেকখানি টাইম এখানে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু রিকল করি, আমরা কি বলছিলাম, আমাদের মধ্যপদ আসবে কি n+1/2, n+2/2, n+3/2। ঠিক আছে, n এর ভ্যালু জোড় হইলে আমাদের মধ্যপদ হবে হইতেছে n+2/2 তম পদ। ঠিক আছে, তো আমরা এইটার জন্য বলছিলাম কি r এর ভ্যালু আসবে কত, r এর ভ্যালু আসবে n/2, আর এইটার জন্য r এর ভ্যালু কত আসবে, দেখো এত তম পদ হচ্ছে বিজোড়ের জন্য মধ্যপদ এবং এতর জন্য মধ্যপদ। আচ্ছা বিজোড়ের ক্ষেত্রে n+1/2 তম পদ এবং n+3/2 তম পদ, এরা হচ্ছে মধ্যপদ। তাহলে দেখো এইটার ক্ষেত্রে r এর ভ্যালু কত আসবে, এটা থেকে 1 বিয়োগ করতে হবে, তার মানে n-1/2, এখান থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে r এর ভ্যালু কত আসবে n+1/2। ঠিক আছে, তো এইগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা দেখো এই প্রশ্নে কি বলছে যে এতর বিস্তৃতিতে মধ্যপদ হচ্ছে এত। আচ্ছা, তো আমরা প্রথমেই বুঝতেছি যে টুয়াইস n মানে হচ্ছে এটা জোড় সংখ্যা, তার মানে মধ্যপদের জন্য r এর ভ্যালু আসবে হইতেছে টুয়াইস n/2 which is n। ওকে, আচ্ছা তাহলে আমরা জানি tr+1 is equal to ncr, তাই না, ncr, এখানে n এর ভ্যালুই হচ্ছে টুয়াইস n, তাহলে টুয়াইস n cn। ওকে, দেন কি, দেন হচ্ছে প্রথম পদের মাথায় হইতেছে টুয়াইস n মাইনাস n হবে, যেটা হচ্ছে x⁴n, আর দেখো এখানে -1/x আছে, তারপর হবে কি এই r এর ভ্যালু কত n। ঠিক আছে, তাহলে দেখো x⁴n আর x⁴n কাটা যাবে, তো ওভারঅল থাকবে হচ্ছে -1/n ইনটু হচ্ছে টুয়াইস n cn। ওকে, আচ্ছা টুয়াইস n cn কে আমরা বলতে পারি টুয়াইস n হোল ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো টুয়াইস n ফ্যাক্টোরিয়ালকে আমরা আবার কিভাবে লিখতে পারি, -1n থাকুক,
টুয়াইজ এন ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে টুয়াইজ এন ইন্টু টুয়াইজ এন মাইনাস 1, টুয়াইজ এন মাইনাস 2, টুয়াইজ এন মাইনাস 3, এরকম করতে করতে কি 2 ইন্টু 1 এরকম আসবে। ওকে, আচ্ছা আরো কিছু লিখতে পারি, যেমন 3 টু 1 বা 4 3 2 1 এভাবে লিখতে পারি। আচ্ছা, আর নিচে আছে কি n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমাকে দেখাইতে বলছে কি, দেখো আমার আমার যে রাশিটা দেওয়া তার নিচে জাস্ট একটা n ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে, একটা n ফ্যাক্টোরিয়াল। এবং আমার যে উপরের রাশিটা আছে একটু খেয়াল করো, উপরের রাশিটা কেমন দেওয়া, উপরের রাশিটা হইতেছে বেসিক্যালি সব বিজোড় সংখ্যার গুণফল, তাই না? আচ্ছা, বিজোড় সংখ্যার গুণফল তো আছেই, সাথে দেখো এইখানে -2 হোল টু দি পাওয়ার n দেওয়া, ঠিক আছে। আমার কাছে -1 টু দি পাওয়ার n তো আছে, আমার কিন্তু একটা 2 টু দি পাওয়ার n লাগবে, যদি হইতেছে -2 টু দি পাওয়ার n লাগে, তাই না? তো আমি সিম্পলি কি করব, আমি সিম্পলি এই যে 2 আছে, ঠিক আছে, এই যে এখানে একটা 2 আছে, তারপরে এইখান থেকে যে একটা 2 কমন নেওয়া যাবে, এবং এইখানে যতগুলো জোড় সংখ্যা আছে সবার থেকে যে একটা 2 কমন নেওয়া যাবে সেই 2টা আমি কমন নিয়ে নিব, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এখান থেকে একটা 2 কমন নেই, এখান থেকে একটা 2 কমন নেই, তাইলে এই পুরো জায়গায় কি হবে, এই পুরো জায়গা থেকে আমার কয়টা 2 কমন নেওয়া যাবে, nটা 2 না? 1 থেকে টুয়াইজ n পর্যন্ত কয়টা জোড় সংখ্যা আছে, nটা জোড় সংখ্যা আছে, তাহলে কয়টা 2 কমন নেওয়া যাবে, nটা। তাহলে আমার এখানে -2 হোল টু দি পাওয়ার n এর ব্যবস্থা তো হয়ে গেল। আচ্ছা, তারপর কি থাকবে, দেখো এই টুয়াইজ n হয়ে যাবে n, ঠিক আছে, এই টুয়াইজ n -2 এটা হয়ে যাবে n - 1, ওকে। এরকম করতে করতে এই 4 হয়ে যাবে 2 এবং এই 2 হয়ে যাবে 1, ওকে। আমরা কিন্তু কোনো বিজোড় সংখ্যার গায়ে হাত দেই নাই, ঠিক আছে, বিজোড় সংখ্যার গায়ে কি কোনো হাত দেই নাই, তাহলে বিজোড় সংখ্যাগুলা অ্যাজ ইট ইজ আসবে, বিজোড় সংখ্যাগুলা অ্যাজ ইট ইজ থাকবে 3 1, ওকে। আচ্ছা দেখো n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে n n-1 আপ টু 1 এই গুণফলটা। তাহলে বেসিক্যালি আমরা উপরে একটা n ফ্যাক্টোরিয়াল রাখছি, তো এই n ফ্যাক্টোরিয়ালের সাথে এই n ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, এন্ড তারপরে আমাদের যেটা দেখাইতে বলছে ওটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এগুলো আসলে ইজি ম্যাথ, বুঝছো, এইগুলো হইতেছে ইজি ম্যাথ। জানি না কেন জানি এইগুলোও অনেকে ভয় পায়, এগুলা করতে গেলে মনে হয় সমস্যা হবে, ঠিক আছে, এগুলা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, আগাই আমরা, দেখো কি বলছে, এত এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে পঞ্চম পদ নির্ণয় করো। আচ্ছা কি বলছে, শেষ হতে বাম দিকে, ঠিক আছে, শেষ থেকে, এটা ডান দিক, শেষ থেকে বাম দিকে আগাবা, পঞ্চম পদ নির্ণয় করতে বলছে। তো বেসিক্যালি তোমাকে শেষ হতে পঞ্চম পদ বের করতে বলছে, তো তুমি এটা দুই ভাবে করতে পারো। এক হইতেছে তুমি এটাকে উল্টায় দাও, ঠিক আছে, এই দুইটাকে জায়গা পরিবর্তন করো, বুঝছো, জায়গা পরিবর্তন করো, দেন এই বিস্তৃতিতে ফিফথ টার্ম বের করো, তাইলেও হবে। আর আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে শেষ হতে r+1 তম পদ সমান হচ্ছে শুরু হতে n-r+1 তম পদ, ঠিক আছে। শুরু হতে জিনিসটা আসলে লেখা লাগে না, কারণ ইমপ্লিসিটলি আমরা ওইটাই মিন করি। আচ্ছা তাহলে দেখো তোমাকে বলছে কি, শেষ হতে বাম দিকে পঞ্চম পদ, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 5, তার মানে r এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। তাহলে তোমার শুরু হতে কততম পদ লাগবে, তোমার শুরু হতে লাগবে হচ্ছে 10 - 4 + 1 তম পদ। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 11 - 4 সপ্তম পদ, ঠিক আছে। তোমার বেসিক্যালি মেইন বিস্তৃতিতে সপ্তম পদ লাগবে, ঠিক আছে। আচ্ছা তো তোমরা এভাবেও করতে পারো, অথবা জাস্ট এদের জায়গা পরিবর্তন করে দাও, যেটা ইজিলি করা যায়, ঠিক আছে, সেটা করলেও হবে।
আচ্ছা, দুইটা বের করে দেখো যে সেম আসে কিনা। ওকে, আচ্ছা দেন আমাদের বলছে দেখো যে n বিলংস টু ন্যাচারাল নাম্বার হইলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু দিস হলে প্রমাণ করো যে C0 C2 C4 ইজ ইকুয়াল টু C1 C3 C5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আচ্ছা এই ধরনের প্রমাণগুলো অনেকভাবে করা যায়, ঠিক আছে, অনেকভাবে করা যায় এগুলা। তুমি এইখানে কমপ্লেক্স নাম্বার ব্যবহার করতে পারো চাইলে। এক্স এর ভ্যালু একবার আই বসাবা, একবার মাইনাস আই বসাবা, তারপরে দুইটাকে গুণ দিবা, ঠিক আছে। এটা একটা জায়গায় করা লাগতে পারে। আবার এখানে ধরো আমি আই বসাইলাম, ঠিক আছে, আই বসাইলাম, আই বসাইলে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। আচ্ছা, ওইটা নিয়ে একটা ঝামেলা আছে। আচ্ছা, আই স্কোয়ার, না আই স্কোয়ার বসাইলেও ঝামেলা। আর কি করা যায়? আচ্ছা, এইখানে আমরা সিম্পলি এক্স এর ভ্যালু প্রথমে 1 বসাই দিব, ঠিক আছে। এক্স এর ভ্যালু 1 বসাইলে দেখো C0 C1 C2 C3 Cn আসে, ঠিক আছে। 1 প্লাস 1 টু দি পাওয়ার n, তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওকে, তার মানে সবগুলো সহগের যোগফল হবে 2 টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা তোমাকে যে কোনো বিস্তৃতির ক্ষেত্রে যদি বলে সহগের যোগফল বের করো, তুমি সিম্পলি করবা কি, সবগুলো চলকে 1 সেট করবা। ধরো তোমাকে আমি বললাম 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 5p হোল টু দি পাওয়ার 19, এই বিস্তৃতির সহগের সমষ্টি বের করো। তুমি সিম্পলি কি করবা, সবগুলো চলককে 1 সেট করবা। তার মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, পি এর ভ্যালু 1, ঠিক আছে। তাহলে সহগের সমষ্টি কত হবে? 3 5 10 10 টু দি পাওয়ার 19, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মনে রাখো, সহগের সমষ্টি। আচ্ছা, তো আমরা প্রথমে দেখতেছি যে এই বিস্তৃতির সহগের সমষ্টি আসতেছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, আরেকটা জিনিস দেখতেছি যে আমাদেরকে দেখাইতে বলছে এইটা আর এইটা সমান হবে। আবার সমান হওয়ার পাশাপাশি তারা, ও আচ্ছা, মেইন যোগফলের অর্ধেক হবে, দেখছো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এই দুইটা যে সমান আমরা কিভাবে দেখাইতে পারি? আচ্ছা, আমরা যদি এরকম করি যে এক্স এর ভ্যালু -1 বসাইলাম, তাহলে কি হয় দেখো, -1 বসাই দিলে তোমার যতগুলা ইভেন পাওয়ার থাকে সেইখানে আসে তোমার 1, ঠিক আছে, সেখানে প্লাস আসে। এই যে C0 C2 C4 সো অন, এখানে সবগুলো থাকে প্লাস। আর মাইনাস বসানোর কারণে, -1 বসানোর কারণে এই যে অডগুলো আছে C1x C3x কিউব সবগুলো নেগেটিভ হয়ে যায়। তাহলে নেগেটিভ C1 C3 C5 and so on। আচ্ছা, এইদিকে তাকাও, 0 টু দি পাওয়ার n আছে, তার মানে এটা ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো আমাদের প্রুফ কিন্তু ডান। এখান থেকে প্রুফ হয়ে গেছে যে C0 C2 C4 সমান হচ্ছে C1 C3 C5। এই দুইটাকে যদি আমি m বলি, ঠিক আছে, m এর ইকুয়াল বলি, তাহলে উপরে যেটা লিখছি আমি, ঠিক আছে, এটাকে ধরো আমি নাম দিলাম 1, 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে এখন আমি বলতে পারি যে টুয়াইস m ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। সুতরাং m এর ভ্যালু হইতেছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, ইজিলি প্রুফ করা হয়ে গেল। ওকে, আচ্ছা আমরা এইখানে আরো কিছু প্রবলেম দেখব। যেমন আমরা তো এটা নিয়ে কাজ করছি, তাই না? আমাদের বলতে পারে যে দেখাও যে কি দেখাবা, C1 প্লাস 2C2 প্লাস 3C3 4C4 NCN is equal to something, ঠিক আছে, is equal to what, is equal to n into 2 to the power n minus 1, ঠিক আছে, আমাদেরকে এটা দেখাইতে বলতে পারে। আচ্ছা, আমরা এটা কিভাবে দেখাইতে পারি? দেখো, আমি যদি আমার গিভেন যে রাশিটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করি,
তাহলে আমি পাবো n ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু c1 প্লাস 2c2x প্লাস 3c3 x স্কোয়ার 4c4 x কিউব অ্যান্ড সো অন। ঠিক আছে, লাস্টেরটা কত আসবে? ncn x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, আগের মতোই আমি যদি লেটস সে x সমান 1 বসাই দেই, ঠিক আছে, x সমান 1 বসাই দেই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এখানে পাবো n টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু c1 প্লাস 2c2 3c3 4c4 ncn। ঠিক আছে, আমি এটা পেয়ে যাইতেছি। আচ্ছা, এইখানে আমি ডিফারেন্সিয়েট করছিলাম, আমি হয়তো বা ইন্টিগ্রেটও করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু ইন্টিগ্রেশনও করা যাইতে পারে। তোমরা যারা হচ্ছে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম দিছো সেখানে হয়তো বা এরকম একটা প্রশ্ন দেখছো। ঠিক আছে, আচ্ছা, এইখানেও একটা কাজ করা যাইতো, সেটা কি? দেখো, আমি চাইলে x এর ভ্যালু -1 বসাইতে পারতাম, তখন এই যে আমার অড পাওয়ারগুলো আছে, এই অড পাওয়ারগুলো সব নেগেটিভ হয়ে যেত, আর আমার যে ইভেন পাওয়ারগুলো আছে সেগুলো পজিটিভ হয়ে যেত। ঠিক আছে, সো ওইটাও একটা প্রমাণ হইতে পারতো। এছাড়া আরো অনেক ধরনের প্রমাণ এখানে আমরা ক্রাফট করতে পারি। যেমন আমি তোমাকে বলতে পারি যে NC0, ঠিক আছে, আমরা তো আর NC0 লিখতেছি না, C0 CN C1 C n-1, ঠিক আছে, এরকম করতে করতে শেষ পদটা আসবে হচ্ছে CN C0। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু টুয়াইস এন CN বা টুয়াইস এন ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো আমি ধরো তোমাকে এইটা প্রুফ করতে বললাম, তুমি কিভাবে প্রুফ করবা? বলো কিভাবে প্রুফ করবা? আচ্ছা, আমার কাছে আছে কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা দেখো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কে আমি এভাবে লিখছি, আমি এটাকে চাইলে একটু ভিন্নভাবেও লিখতে পারি। ভিন্ন কিভাবে লিখতে পারি? উল্টায় লিখলাম। এরকম করতে করতে লাস্টে পাবো C0। আচ্ছা, আমি যদি এই দুইটা বিস্তৃতিকে গুণ দেই তাহলে কি এরকম কিছু একটা পাবো? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার টুয়াইস n ইজ ইকুয়াল টু কি আসবে? এইটা ইনটু হইতেছে এইটা। আচ্ছা, আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কত, তুমি আমাকে বলবা যে ভাইয়া x টু দি পাওয়ার n এর সহগ হবে টুয়াইস n CN। ঠিক আছে, আচ্ছা, এখানে তো টুয়াইস n CN লেখার চেয়ে আমরা ডিরেক্টলি বলতে পারি যে টুয়াইস n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ হবে, দেখো টুয়াইস n এর nটা গেছে x এর মাথায়, তার মানে বাকি nটা যাবে 1 এর মাথায়, তার মানে এখানে হচ্ছে টুয়াইস n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আসবে। ঠিক আছে, সিমিলারলি দেখো এই গুণফল থেকে এই যে দুইটা রাশি আছে তাদের গুণফল থেকে x টু দি পাওয়ার n কেমনে পাবা? দেখো, এইখানের C0 এর সাথে যদি হইতেছে এইখানের CN x টু দি পাওয়ার n গুণ হয়, শুধুমাত্র তখনই কিন্তু x টু দি পাওয়ার n পাওয়া সম্ভব না ভাই।
এইটা আর এইটা গুণ দিলেও তো এক্স টু দি পাওয়ার এনই পাবা, তাই না? সিমিলারলি এইটা আর এইটা গুণ দিলেও এক্স টু দি পাওয়ার এনই পাবা, ঠিক আছে? সো এই গুণফল থেকে এক্স টু দি পাওয়ার এন এর যদি সহগকে আমি চিন্তা করি, তাহলে সেই সহগটা বেসিক্যালি কি? সেই সহগটাই হচ্ছে বেসিক্যালি আমাদের গিভেন এক্সপ্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে গুণফল থেকে প্রাপ্ত এক্স টু দি পাওয়ার এন এর সহগ, ঠিক আছে? তাহলে দুইটা সহগ অবশ্যই সমান হবে, সো এটা ইজ ইকুয়াল টু দিস, ঠিক আছে? প্রুভড। আচ্ছা, এরকম আরো অসংখ্য প্রুফ আসলে অ্যাড করা যাবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে এই ধরনের আরো অসংখ্য প্রুফ তোমার অ্যাড করা যাবে। সো অনেকেই ওইগুলো বিস্তার করে তারপর করে, আর অনেকেই হইতেছে সহগ সমীকৃত করে করবে। সো যার যেটা ভালো লাগবে সেইভাবে করবা, ঠিক আছে? বইয়ে অনেক ম্যাথ করা আছে যেগুলো একদমই পুরা মানে ব্রুট ফোর্স আকারে করা, ঠিক আছে? যেটা মাথায় আসছে ওইভাবে করে রাখছে। সো যেভাবে পারো করবা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এইগুলা নিয়ে আগে কথা বলে ফেলছিলাম, ঠিক আছে? যে কখন অসীম আমার ধারা হবে, ঠিক আছে? এন এর ভ্যালু ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ অথবা আর কি আছে, অথবা অমূলদ সংখ্যা, আর দুনিয়ার যে কোনো কিছু এক্সেপ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা 0, সেগুলো যদি হয় তাহলে আমার দ্বিপদীটা অনন্ত ধারায় বিস্তৃত হবে এবং সেই অনন্ত ধারাটা অভিসারী হবে। অভিসারী মানে হচ্ছে কনভার্জেন্ট, মানে একটা ভ্যালুতে কনভার্জ করবে শুধুমাত্র কি এক্স এর অ্যাবসলিউট ভ্যালু 1 এর চেয়ে কম হইলে, ঠিক আছে? আচ্ছা, নাইলে কি হবে? ডাইভারজেন্ট হবে। ডাইভারজেন্ট মানে কি আসলে? ডাইভারজেন্ট মানে হইতেছে ওই ধারার ভ্যালুটা অসীম হবে, ঠিক আছে? ওই ধারার তুমি অসীম কোনো ভ্যালু পাবা না। আচ্ছা, জিনিসটা জাস্ট চিন্তা করো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স স্কোয়ার অ্যান্ড সো অন, ঠিক আছে? এইখানে এক্স এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয়, তার মানে এই 1 এর সাথে 1 এর চেয়ে বড় একটা ভ্যালু অ্যাড হবে, এরকম ভাবে ভ্যালু অ্যাড হইতেই থাকবে, ঠিক আছে? তাহলে তো আমার কোনোদিনও একটা সিঙ্গেল সসীম ভ্যালু আমি পাবো না, তাই না? সসীম ভ্যালু কখন পাবো? যখন হচ্ছে এই ভ্যালুটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে? এক্স এর ভ্যালু ভগ্নাংশ হইলে এক্স এর যখন হায়ার পাওয়ার নিব তখন ভ্যালুটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে? তখন একটা সময় গিয়ে কি হবে? ভ্যালুটা 0 হয়ে যাবে। যখন অনেক হায়ার পাওয়ার নিব তখন ওই ভ্যালুটা ক্লোজ টু 0 হবে। তো এইভাবে আমরা যে ধারাটা আছে সেই ধারার একটা সসীম ভ্যালু পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের কি বলছে। আমাদের বলছে এক্স এর মান কত হলে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এই রাশির বিস্তৃতি বৈধ হবে এবং বিস্তৃতিটিকে চতুর্ঘাত পর্যন্ত বিস্তার করো, ঠিক আছে? আচ্ছা, এইটা করার আগে আমরা এই জিনিসটার কয়েকটা জেনেরিক রূপ দেখে নেই, ঠিক আছে? আচ্ছা, দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা হবে 1 প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার এন এন মাইনাস 1 n minus 2 3 factorial x cube। জেনারেল পদ যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবো? n into n minus 1 n minus 2 n minus r minus 1, ঠিক আছে? বাই হচ্ছে r factorial x to the power r ইনফাইনাইট। আচ্ছা, আমি একটা কাজ করব, সেটা হইতেছে আমি n এর জায়গায় যদি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে? n এর জায়গায় যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সেখানে -1 লিখবো এবং এই x এর জায়গায় আমি -x লিখবো, ঠিক আছে? আমি জাস্ট দেখতে চাই যে তাতে আমার বিস্তৃতিটা কেমন আসে। তাহলে 1 - x পাওয়ার -n, এটা কি আসবে? দেখো 1 + nx, তাই না? n কি ছিল? এই মাথার পাওয়ার, x কি ছিল? এই ভিতরে যা আছে। তাহলে দেখো এখনো কিন্তু -n × -x, এটা nx-ই থাকবে, ঠিক আছে? পরেরটা কি হবে? -n × n এর জায়গায় কিন্তু -n, তাহলে
তাহলে -n - 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে এক্স স্কোয়ার করলে তো কোনো কিছুই চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, বাকি হইতেছে এখানে আমরা -n - 1 -n - 2 এভাবে লিখবো, ওকে, বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আসতেছে -x এর পাওয়ার কিউব, ঠিক আছে। আচ্ছা, এখানে প্লাস দেই আগে, -x এর পাওয়ার কিউব, তাই না? তাহলে ওটা হচ্ছে -x কিউব। ওকে, তাহলে এই মাইনাসটাকে আমি সুন্দর মতো সামনে দিয়ে দিলাম, ঠিক আছে। এক্স কিউবের জন্য যে মাইনাসটা, ওটাকে আমি সামনে দিলাম। আবার দেখো, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, আর যদি এই তিনটা মাইনাসকে কমন নেই তাহলে একটা মাইনাস বাইরে আসে, ঠিক আছে। তাইলে দেখো তো এই পুরো জিনিসটাকে আমরা কিভাবে আসলে লিখতে পারি। আচ্ছা, কমন টার্মে আগে আসি, তাইলে বুঝতে পারবো। দেখো, কমন টার্মে এন এর জায়গায় -n 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 ওকে, নিচে r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার r, নাকি -x টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা, আমরা ধরো টার্মগুলো নিয়ে একটুখানি চিন্তা করি যে এখানে কি আছে। 1 + nx তো বুঝলাম, এখানে একটা -1, এখানের পুরোটা থেকে একটা -1, দুইটা মাইনাস গুণ হলে প্লাস, তাহলে এখানে কি আসতেছে n + 1 * n বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার, এটা আসতেছে। এটাকে আমি লিখতে পারি n + 1 c2, তাই না? লিখতে পারি। আচ্ছা, পরে যেটা আছে দেখো, এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, তিনটা মাইনাস মিলে সামনেরটাকে প্লাস বানায় দিবে, তো প্লাস লিখছি। আচ্ছা, এখানে কি আছে n + 2 n + 1 n বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, সাথে আছে x কিউব। এই যে বান্দা আছে, এই বান্দাকে আমি লিখতে পারি হইতেছে n + 2 c3, তাই না? দেখো, আমি কিন্তু n কে কি নিছি, দেখো আমি বলতেছি -n হচ্ছে নেগেটিভ, তার মানে n কিন্তু পজিটিভ, ঠিক আছে। যারা ভাবতেছো যে ভাইয়া n + c2 এটা কেমনে লিখবেন, n + 2 c3 এটা কেমনে লিখবেন, যারা ভাবতেছো, আমি কিন্তু n কে পজিটিভ নিছি, -n ইটসেলফ নেগেটিভ, ঠিক আছে, -n ইটসেলফ নেগেটিভ। আচ্ছা, দেখো তো এখান থেকে আমি কি করতে পারি, এইখানে টোটাল 8টা সংখ্যা আছে উপরে, ঠিক আছে, এই উপরে 8টা সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে উপর থেকে যখন আমি 8টা -1 কমন নিব, তখন আমি পাবো -1 হোল টু দি পাওয়ার r, ঠিক আছে। আচ্ছা, এই যে -x হোল টু দি পাওয়ার r আছে, এখান থেকে একটা -1 হোল টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r বের হয়ে আসবে। তাহলে এই -1 হোল টু দি পাওয়ার r আর ওই -1 হোল টু দি পাওয়ার r গুণ করলে কি আসবে, -1 হোল টু দি পাওয়ার টুয়াইস r। আর হচ্ছে একটা কি ধনাত্মক সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তাহলে -1 হোল টু দি পাওয়ার r করলে আমরা কি পাবো, হোল টু দি পাওয়ার টুয়াইস r করলে কি পাবো, +1, তার মানে প্লাসই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এইখান থেকে সব মাইনাস গুলা কমন নিলে কি আসবে, দেখো এখানে হয়ে যাবে n - r + 1, নাকি? দেখো, মাইনাস কমন নিতেছি, ঠিক আছে, মাইনাস কমন নিতেছি। আচ্ছা, তাতে n + r - 1 আসে, ঠিক আছে, প্রথমটা এটা আসে, পরেরটা এর থেকে এক কম আসবে। এরকম করতে করতে কত পর্যন্ত গুণ হবে, দেখো n পর্যন্ত গুণ হবে, ঠিক আছে। একটা হবে n + 1, আরেকটা হবে n বাই হইতেছে কত, r ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে x টু দি পাওয়ার r, ওকে। আচ্ছা, এই যে জিনিসটা আছে, এটাকে কি আমি বলতে পারি যে n + r - 1 cr, এটা বলতে পারি? চিন্তা করে দেখো, অবশ্যই বলতে পারি। তাহলে আমাদের যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, তার সাধারণ পদ হচ্ছে এটা, t r + 1 তম পদ হইতেছে n + r - 1 cr, ঠিক আছে। আগে আমরা কি দেখছিলাম বলো, আগে আমরা কি দেখছিলাম, আগে আমরা দেখছিলাম যে
টি আর প্লাস 1 তম পদ হইতেছে এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, তাই না? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটার জন্য আমরা টি আর প্লাস 1 এটা পাইছিলাম এনসিআর এক্স টু দি পাওয়ার আর, কখন? যখন এন বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, সেই সেম জায়গায় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন এইটা যদি হয়, ঠিক আছে, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে মাইনাস এন বিলংস টু কত? এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে মাইনাস এন বিলংস টু কি? আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইতেছি যে আর প্লাস 1 তম পদ আসবে এন প্লাস আর মাইনাস 1, ঠিক আছে? আর প্লাস 1 তম পদ কি? এন প্লাস আর মাইনাস 1। আচ্ছা, সি আর, ওকে, এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, তাইলে দেখো তো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন, তার জন্য আমরা একটা ক্লোজ ফর্ম পাইতেছি। ক্লোজ ফর্মটা কি? ক্লোজ ফর্ম হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন প্লাস 1 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার এন ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব n into n plus 1 n plus 2 n plus 3 4 factorial x to the power 4 and so on, ঠিক আছে? কমন ফর্ম কি হবে? n n plus 1 n plus 2 n plus r minus 1, ঠিক আছে? এই পর্যন্ত যাবে, বাই হচ্ছে r factorial x to the power r, ঠিক আছে? দ্যাট ইজ দি কমন ফর্ম। ওকে, আচ্ছা, আমি যদি এখন মাইনাস এক্স এর জায়গায় এক্স বসাই, বা এরকম বলতে পারি যে এইখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, তাহলে আমরা পাইতেছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু, জাস্ট সিম্পলি চিন্তা করো কি হবে। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে কি হবে? যত জায়গায় কি আছে, যত জায়গায় আমার এক্স আছে বা এক্স এর অড পাওয়ার আছে, তত জায়গায় কি হবে? তত জায়গায় মাইনাস আসবে, আর বাকি জায়গায় কি হবে? যা আছে তাই থাকবে, ঠিক আছে? সো মাইনাস কই আসবে? এইখানে, এইখানে, এখানে আসবে কিনা আমরা জানি না, তো বেসিক্যালি এখানে লিখে দিতে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার এন, সরি, টু দি পাওয়ার আর, ওকে, ঠিক আছে? এই দুইটা আমরা চাইলে মনে রাখতে পারি, এবং এইখানেও আমরা ওই যে আমাদের সাধারণ পদ আছে, সেই সাধারণ পদটাকে একটু মুখস্থ রাখার ট্রাই করব। আচ্ছা, তোমরা কি একটু বুঝতেছো যে আমরা আসলে এই যে সাধারণ পদটা পাইছি, এইটা কাইন্ড অফ এক্স এন এর ভ্যালু নেগেটিভ হইলেই হবে, তাই না? এন এর ভ্যালু ভগ্নাংশ হইলো নেগেটিভ হইলো, সেই ক্ষেত্রেও কিন্তু এইভাবেই আসবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা নেগেটিভ বা ভগ্নাংশ সেগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা চিন্তা করে দেখব। ওকে, আগে কয়েকটা আমরা একটু দেখি। ধরো আমি তোমাকে বললাম 1/1 মাইনাস এক্স, ঠিক আছে? এইটাকে কি লেখা যাবে? আচ্ছা, তুমি বলবা ভাইয়া এটা তো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট, এটা লেখা যাবে, কারণ এটা আমরা গুণোত্তর ধারায় পড়ছি কি a বাই 1 মাইনাস আর, তাই না? এখানে a এর ভ্যালু 1, আর এর ভ্যালু হচ্ছে x, তাই এভাবে আসছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি এইভাবে লিখি, কারো কোনো আপত্তি আছে? 1/1 মাইনাস এক্স, এটাকে যদি আমি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 লিখি, কারো কোনো আপত্তি আছে? না। সো দেখো, আমার কিন্তু দ্বিপদী বিস্তৃতি ছাড়াই, ঠিক আছে, কোনো ফর্মুলা ইউজ করা ছাড়াই এইটার বিস্তৃতি জানা হয়ে গেল, তাই না? আমাদের এইখান থেকেও কিন্তু আমরা আসতে পারি,
কি করব, এই যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, দেখো -1 মানে কি, n এর ভ্যালু 1, তাহলে n এর ভ্যালু 1 এটা আমি এখানে বসাবো, ঠিক আছে, n এর ভ্যালু 1 বসাবো, তারপরে দেখবো যে কি কি ভ্যালু আসে। যেমন n এর ভ্যালু এইখানে বসাইলে দেখো 1 × 2 × 3 × 1 + r - 1 যেটা r, তাহলে উপরে r ফ্যাক্টোরিয়াল তৈরি হয়, নিচেও r ফ্যাক্টোরিয়াল তৈরি হয়, তার মানে কি, তার মানে r + 1 তম পদ বা সাধারণ পদের সহগ আসে 1, তার মানে সবগুলো পদের সহগ কত, 1, ঠিক আছে। তো ওইভাবেও তুমি দেখাইতে পারতা, এইখান থেকেও তুমি দেখো 1 - x - n is equal to 1 + nx n into n + 1 by 2 factorial x square, ঠিক আছে। সাধারণ পদ কত, n into n + 1 n + 2 n + r - 1 by হচ্ছে r factorial into x to the power r, ঠিক আছে। সো আমি ধরো তোমাকে বললাম যে এই বিস্তৃতিটা বের করো, তাহলে কিভাবে বের করবা, তুমি হচ্ছে বলবা যে ভাইয়া এটা হবে r + 1 এর সাম, আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে আমাদের কি ইনফাইনাইট, ঠিক আছে, কোনো শেষ নাই, ভুলো না কোনো শেষ নাই এটার। আচ্ছা, তাহলে r + 1 এটা কত, তুমি বলবা ভাইয়া এটা হচ্ছে n × n + 1 n + 2 n + r - 1 বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে x টু দি পাওয়ার r। তাহলে দেখো আমরা n এর ভ্যালু এখানে কত, 1, ঠিক আছে, এটা ভুলো না কিন্তু যে আমরা -n এর জন্য এই জিনিসটা লিখছি n কে পজিটিভ ধরে, ঠিক আছে। n এর ভ্যালু কিন্তু 1, তাহলে 1 বসাও, তাহলে 1 × 2 × 3 ইনটু আপ টু r আসে, ঠিক আছে, এখানে 1 বসাও, r আসে, তাহলে উপরে r ফ্যাক্টোরিয়াল নিচেও r ফ্যাক্টোরিয়াল, তার মানে সাধারণ পদ আসে হচ্ছে x টু দি পাওয়ার r, তার মানে ওইটা বসায় দাও এখানে 1 - x হোল টু দি পাওয়ার -1, সো x টু দি পাওয়ার r এর সাম আসবে, ঠিক আছে। x টু দি পাওয়ার r এর সাম মানে হচ্ছে r এর ভ্যালু 0 থেকে ইনফাইনাইট, বসাইতে থাকো। আচ্ছা, সিমিলারলি তোমরা 1 - x হোল টু দি পাওয়ার -2 এইটার সিরিজ কেমন আসে এটা হচ্ছে বের করে দেখবা, ঠিক আছে, সেম কাজ, r + 1 is equal to n + 1 n + 2 n + r - 1, ঠিক আছে, এটা বসাবা বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, ওকে, x টু দি পাওয়ার r, n এর ভ্যালু কত, 2, তাহলে বসাও 2 2 3 4, এখানে 2 বসাইলে কি আসে দেখো, 2 + r - 1, তার মানে r + 1, ঠিক আছে, r + 1 আসে, নিচে আছে r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, নিচে আছে r ফ্যাক্টোরিয়াল, উপরে তুমি যদি হচ্ছে একটা 1 দিয়ে গুণ করো, নিচে একটা 1 দিয়ে গুণ করো, ঠিক আছে, তাহলে কি তৈরি হবে, উপরে তৈরি হবে হইতেছে r + 1 ফ্যাক্টোরিয়াল, নিচে তৈরি হবে r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এখানে একটা 1 আছে, এটা ভুলো না। তাহলে দেখো r + 1 ফ্যাক্টোরিয়ালকে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলে তুমি বেসিক্যালি পাবা r + 1, ওকে। আচ্ছা, সো দেখো আমার সাধারণ পদ আসতেছে r + 1 ইনটু x টু দি পাওয়ার r, তাহলে বিস্তৃতিটা কি আসবে দেখো, প্রথমটা হচ্ছে x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 এর জন্য সামনে আসবে কি 0 + 1 যেটা হচ্ছে 1, তারপরে x টু দি পাওয়ার 1 এর জন্য সামনে কত আসবে, 2 আসবে, তাহলে 2x² পরেরটা 3x³ 4x টু দি পাওয়ার 4, আচ্ছা কি লিখলাম এটা দেখছো, 2x² না 2x, ঠিক আছে, x এর ভ্যালু সরি r এর ভ্যালু 1 বসাইলে সামনে 2 আসবে, r এর ভ্যালু 2 বসাইলে সামনে 3 আসবে, ঠিক আছে, 4x³ এন্ড সো অন, ওকে। আচ্ছা, এই সেম জিনিসটা আমরা আরেকভাবেও আনতে পারতাম, আরেকভাবে কিভাবে দেখো, এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কি আসবে, তাহলে এই দিকের জিনিসটা কি আসতেছে, 1 কে করলে 0, x কে করলে 1, আবার x² কে করলে 2x, x³ কে করলে 3x², 4x³ আসবে এন্ড সো অন, ওকে।
আচ্ছা এদিকে কি আসবে দেখো, 1 মাইনাস এক্স, পাওয়ার 1 কমবে, পাওয়ার অবশ্যই নামবে। আচ্ছা ভিতরে তো মাইনাস এক্স আছে তাই না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আর একটা মাইনাস আসবে। ঠিক আছে, ভিতরের মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আরেকটা মাইনাস আসবে, সেই মাইনাস এসে সামনের মাইনাসকে প্লাস বানায় দিবে। ওকে, তাহলে দেখো ডিফারেন্সিয়েট করেও কিন্তু আমরা কি আমাদের বিস্তৃতি পেয়ে গেছি। এন্ড অবভিয়াসলি বুঝতেছো যে আরেকবারও ডিফারেন্সিয়েট করা যাবে, তাহলে আমরা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3 পাবো। ঠিক আছে, এরকম আমরা অসংখ্যবার ডিফারেন্সিয়েট করে আমাদের ধারাটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ডিফারেন্সিয়েশন ছাড়া যদি আমাকে ধারাটা বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? ধরো এই যে মাইনাস 3 এর জন্য বের করব, কেমনে বের হবে? মাইনাস 3 কিভাবে বের হবে বলো? মাইনাস 3 এর জন্য দেখো আমরা বলেই নিছিলাম, আসলে দেখো এই জিনিসটা এইভাবে আমি বারবার কেন আঁকতেছি হুদাই, আমি এটা তো একবারই লিখছিলাম না, একবারই তো লিখছিলাম n প্লাস আর মাইনাস 1 সি আর। দেখো ভুলে না গেলে কই আছে, এই যে, ঠিক আছে, n প্লাস আর মাইনাস 1 সি আর। ঠিক আছে, এটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি ইজিলি বুঝবা ভাই, তোমার এই যে বারবার কষ্ট করে মাইনাস 2 এর জন্য কত, মাইনাস 3 এর জন্য কত, বারবার এটা লেখো তারপর করো, দরকার নাই। ঠিক আছে, তুমি সিম্পলি কি লিখবা, n এর ভ্যালু মাইনাস 3। ঠিক আছে, n এর ভ্যালু হচ্ছে মাইনাস 3। ও আচ্ছা, n এর ভ্যালু কি মাইনাস 3? n এর ভ্যালু হচ্ছে 3 ভাই, কয়বার বলবো, n এর ভ্যালু কি 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসতেছে, এখানে সিম্পলি আসতেছে হইতেছে আর প্লাস 2 সি আর। ঠিক আছে, আচ্ছা এই যে সি আর লেখা এটা তো আসলে অনেক লেম তাই না, এটা কিন্তু অনেক লেম। তোমার n প্লাস আর মাইনাস 1 সি আর বলা যেই কথা, তোমার দেখো আমরা কি জানি, আমরা জানি হইতেছে যে NCR ইজ ইকুয়াল টু NC n মাইনাস আর। তার মানে এখানে যে আর লেখা আছে সেটাকে আমি এইখান থেকে বিয়োগ করেও লিখতে পারি। তাহলে দেখো n প্লাস আর মাইনাস 1 সি কি হবে, এখান থেকে আর বিয়োগ দিয়ে দাও n মাইনাস 1। ঠিক আছে, তো আমার যে n তম পদ আছে, ঠিক আছে, ওই n তম পদকে আমি বলতে পারি n প্লাস আর মাইনাস 1 সি n মাইনাস 1। আচ্ছা কেন আমি n মাইনাস 1টাকে এত গুরুত্ব দিতেছি, কারণ n মাইনাস 1টা তোমাকে একটা কি দিবে, একটা কনস্ট্যান্ট দিবে, আর তো তোমাকে কনস্ট্যান্ট দিবে না, তো আর নিয়ে কেন প্যারা খাবা, বুঝছো? তো তোমরা একবারে মনে রাখবা, কি মনে রাখবা, n প্লাস আর মাইনাস 1 সি n মাইনাস 1। তাহলে n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে পাবা হচ্ছে r প্লাস 2 সি 2 এক্স টু দি পাওয়ার হচ্ছে r। আচ্ছা r প্লাস 2 সি 2 মানে কি, r প্লাস 2 ইন্টু r প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তুমি কি বুঝতে পারতেছো, যত আমি পাওয়ার বাড়াইতেছি, ঠিক আছে, আমি যখন তোমার মাইনাস 1 দিছি তখন তুমি প্রথমে ভ্যালু পাইছো 1, ঠিক আছে 1 পাইছো। আমি যখন মাইনাস 2 দিছি তখন তুমি কি পাইছো, তখন তুমি পাইছো হইতেছে r প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা বাই পাইছো 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে মাইনাস 3 দেওয়ার পরে কত পাইছো, r প্লাস 1 ইন্টু r প্লাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তোমাকে কি বলা লাগবে যে 1 মাইনাস এক্স মাইনাস 4 এটা যদি থাকে তাহলে আমার সাধারণ পদ কত আসবে? তুমি কি আমাকে বলবা না যে ভাইয়া r প্লাস 1 ইন্টু r প্লাস 2 ইন্টু r প্লাস 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইটাই আসবে। ঠিক আছে, তুমি কি এটা বলতে পারবা না? দেখো ফর্মুলা দিয়েও বলতে পারো, ঠিক আছে, আর নিজে আন্ডারস্ট্যান্ডিং থেকেও বলতে পারো। দেখো 4 বসবে n এর জায়গায়,
ঠিক আছে, সো এটা তো r প্লাস 3 c3, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি, এই যে আমার r প্লাস n মাইনাস 1 cn মাইনাস 1, ঠিক আছে, এভাবেও লিখতে পারি। আচ্ছা সাথে একটা অবশ্যই x টু দি পাওয়ার r থাকবে, x টু দি পাওয়ার r থাকবে, আর থাকবে। তো দেখো -5 হইলে কি হবে, -5 হইলে r প্লাস 4 c4 আসবে, ওকে। -6 হইলে r প্লাস 5 c5 এটা আসবে, ঠিক আছে। আচ্ছা হোপফুলি এগুলো তোমরা পারবা, এগুলো কিন্তু বের করতে দেয়। আচ্ছা এখানে যদি -x এর জায়গায় +x হয় তাহলে এইখানে -x আসবে, ওকে। তখন ওভারঅল একটা -1 হোল টু দি পাওয়ার r এটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা হোপফুলি এগুলা বের করতে পারবো। তো এখন আমরা এই প্রবলেমটা দেখি, ঠিক আছে, এখন আমরা এই প্রবলেমটা দেখি। এখানে কি আছে, এইখানে আছে দেখো 8 - 5x টু দি পাওয়ার, দেখো এই যে কিউবিক রুট এটাকে আমরা লিখতে পারি 1/3 এইভাবে, আর এটা যেহেতু ভগ্নাংশে আছে, ঠিক আছে, একের নিচে আছে, তার মানে এটা উল্টায় যাবে, ঠিক আছে, মানে ওইটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এই ভ্যালুটা এটা আসবে। আচ্ছা আসলো, কথা হইতেছে এইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে বৈধ নাকি অবৈধ। আচ্ছা আমরা দেখো, আমরা জানি হইতেছে যে 1 প্লাস এক্স, ঠিক আছে, এই জিনিসটা ভ্যালিড হবে যদি হইতেছে এক্স এর ভ্যালু 1 এর থেকে কম হয় বা -1 থেকে 1 এর মধ্যে হয়, ঠিক আছে। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর ভ্যালু 1 এর থেকে কম হয়, অথবা -1 থেকে 1 এর মধ্যে এক্স এর ভ্যালু হয়। আচ্ছা এইখানের জিনিসটা দেখো যে শুরুতে 1 আছে, তুমি কি এখানে 1 দেখতেছো? এখানে তো আমি 1 দেখতেছি না, এখানে তো 8 - 5x আছে। আচ্ছা তাহলে প্রথম কাজ হবে এইখানে 1 বানানো। 1 বানানোর জন্য আমরা কি করব, এখান থেকে 8 কমন নেব, 8 কমন নিলাম, তাহলে ভিতরে 1 - 5x/8 আসবে, ওকে। পাওয়ার থাকবে -1/3, এই -1/3 পাওয়ারটা আসলে এখানেও চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আমরা জানি 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে 2 কিউবের সাথে -1/3 এটাকে যদি আমি করি তাহলে হচ্ছে 3 আর 3 কাটা যাবে, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে -1 আসবে, মানে এটা আসলে আসবে হাফ ইন্টু 1 - 5x/8। আচ্ছা এই জিনিসটা বিস্তার করা যাবে কি যাবে না তার সাথে এই বান্দার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, এই বান্দার কোনো সম্পর্ক নাই, ওকে। সম্পর্ক কার? সম্পর্ক হচ্ছে এই যে ভিতরের বান্দাকে -1 থেকে 1 এর মধ্যে হইতে হবে। তাহলে বলছে কি দেখো রাশির বৈধ হবে কখন, এক্স এর মান কত হলে, তো এটা হবে হচ্ছে যে 5x/8 এইটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হইলে তখন আমার কি হবে, এই যে রাশিটা আছে এই রাশির বিস্তৃতি বৈধ হবে। তাহলে এটা কত আসতেছে দেখো, এটা আসতেছে হচ্ছে -8/5। সো এক্স এর ভ্যালু -8/5 থেকে 8/5 এর মধ্যে হইলে তখন এই যে রাশিটা আছে এটা বৈধ হবে, ঠিক আছে। আচ্ছা বৈধ হওয়ার পরে তোমাকে বলছে চতুর্ঘাত পর্যন্ত বিস্তৃত করতে, ওকে। তাহলে তো চতুর্ঘাত পর্যন্ত বিস্তৃত করা লাগবে, হাফ থাকুক 1 - 5x/8 1/3, হাফ কিন্তু আছে কেউ ভুলো না, ঠিক আছে। এটাকে বিস্তার করলে কি আসবে 1 + nx, ঠিক আছে, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে 1/3 ইন্টু এক্স এর জায়গায় আছে 5x/8, তো ওইটাই বসাই দিবা। আচ্ছা প্লাস কি হবে, প্লাস হচ্ছে আমরা দেখছিলাম কি n × n-1 বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার হইতেছে এটা এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা দেন হচ্ছে এই যে 3টা লেখা লাগবে, দেখো এইখানে আমি কিন্তু বলছি যে তুমি চাইলে ওই ফর্মটাও ইউজ করতে পারো। কোন ফর্মটা? ওই যে n পূর্ণ সংখ্যা, সরি পূর্ণ সংখ্যা না, n ধনাত্মক, ঠিক আছে, n কে ধনাত্মক হিসেবে ইউজ করো, কিন্তু মানে এই জায়গায় নেগেটিভ আছে,
কিন্তু তুমি হচ্ছে n এর ধনাত্মক ভ্যালুটা ইউজ করবা, ওইভাবে করতে পারো, তাতেও একই জিনিস আসবে, বুঝছো? তাতে খালি হইতেছে এই যে মাইনাস সাইনগুলো আগে থেকে ব্যালেন্স থাকবে, তা বাদে বাকি জিনিসটা সেমই। সো তোমার কাছে যেমন সুবিধা লাগে ওইভাবে করতে পারো, ঠিক আছে? প্রশ্নে চতুর্ঘাত পর্যন্ত বিস্তৃত করতে বলছে, এটা বইয়ের প্রবলেম বাই দ্য ওয়ে। আচ্ছা, চতুর্ঘাত পর্যন্ত বিস্তার করা হয়ে গেছে। আচ্ছা, এইভাবে রাখলে তোমাকে কিন্তু পরীক্ষায় ভালো মার্ক দিবে না, তোমাকে এই জিনিসগুলা গুণ দিয়ে বের করে তারপরে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? সেই কষ্টটা আমি তোমার উপর রেখে দিলাম, আমরা আগাই। দেখো বলতে কি যে এই রাশির বিস্তৃতিতে r+1 তম পদের সহগ হচ্ছে এটা, প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে কি আছে, 1 - 2x পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা, আমরা কি পড়াইছি, tr+1 কি আসবে? আচ্ছা, আমরা কি ইউজ করব, করে ফেলি, n+1 n+2 n+r-1, ঠিক আছে, বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি থাকবে -2x টু দি পাওয়ার r, ঠিক না? ভুল কিন্তু, ঠিক আছে, ইচ্ছা করে ভুল লিখছি। দেখো আমি তোমাকে শিখাইছি যে এইটা সমান, এই বিস্তৃতিটা থাকলে তুমি হচ্ছে tr+1 লিখবা হইতেছে এইটা, তাই না? n ইন্টু n+1 n+2 n+r-1 বাই r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার r, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে কি শিখাইছি, আমি শিখাইছি 1 - x টু দি পাওয়ার -n হইলে r+1 তম পদ এইটা আসে। তাহলে ওইটার সাথে যদি ইকুয়েট করো, দেখো n এর জায়গায় আছে হাফ আর x এর জায়গায় আছে হচ্ছে 2x, ওকে? তাহলে x এর জায়গায় আমি 2x বসাইছি আর হাফ বসাবো n এর জায়গায়, তাহলে এই হাফটা আমি বসাই দেই, ঠিক আছে? হাফ, এখানে হাফ বসলে হচ্ছে আসবে 3/2, ঠিক আছে, এখানে হাফ বসলে আসবে হইতেছে 5/2, লাস্টেরটায় হাফ বসলে দেখো আসতেছে কি, হাফ যদি বসাই হাফ, তাহলে আসতেছে twice r-1/2, ঠিক আছে? এখানে যদি হাফ বসাই তাহলে এলসিএম নাও, এলসিএম নিলে আসে হচ্ছে twice r-2, ঠিক আছে, /2, তাহলে আসে হচ্ছে twice r-1/2, ওকে? আর নিচে থাকবে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে এখনো আছে 2x টু দি পাওয়ার r, ওকে? আচ্ছা দেখো এইখানে কয়টা r আছে, এখানে কয়টা 2 আছে, একটা, দুইটা, এরকম করতে করতে 8টা, ঠিক আছে? এখানে টোটাল সংখ্যা ছিল 8টা, বুঝছো? n-0 n+1, সরি n+0 n+1 n+2 এরকম করতে করতে n+r-1 পর্যন্ত গেছি, তার মানে 0 থেকে r-1, মানে উপরে সংখ্যা আছে কত, 8টা, ঠিক আছে? উপরে সংখ্যা আছে 8টা, তাহলে এই নিচে যে 2 পাইতেছি, কয়টা 2 পাইতেছি, 8টা। দেখো 8টা 2 গুণ হইলে 2 টু দি পাওয়ার r আসে, তো 2 টু দি পাওয়ার r এটা কিন্তু নিচে আছে, তাহলে তার সাথে এই 2 টু দি পাওয়ার r কাটা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো উপরে কি তৈরি হইতেছে, উপরে হইতেছে 135 2r-1, নিচে আসতেছে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকতেছে x টু দি পাওয়ার r। আচ্ছা, এই জিনিসটা তোমরা কিছুক্ষণ আগেই দেখছো, তোমরা বুঝতেছো তোমরা কি করবা, তোমরা এখন উপরে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল গুণ দিবা প্রথমে, ঠিক আছে? উপরে প্রথমে r ফ্যাক্টোরিয়াল গুণ দিবা, তারপর সেই r ফ্যাক্টোরিয়ালকে rটা 2 দিয়ে গুণ দিবা, ঠিক আছে? rটা 2 দিয়ে উপরে নিচে গুণ দিবা। তুমি যখন r ফ্যাক্টোরিয়ালকে rটা 2 দিয়ে গুণ দিবা তখন কি হবে, rটা হচ্ছে twice r হয়ে যাবে, r-1টা twice r-2 হয়ে যাবে, r-2টা twice r-4 হয়ে যাবে, ঠিক আছে?
সো উপরে তখন তোমার টোয়াইজ আর হোল ফ্যাক্টোরিয়াল তৈরি হবে, বুঝছো? যাক, এই জিনিসটা তুমি আসলে আগেই করে আসছো। সো এইটুক তোমার HW থাকবে, ঠিক আছে, এখান থেকে ওইখানে যাওয়া। ও আচ্ছা, আরেকটা কথা, সহগ দেখাইতে বলছিল, আমি তো পদ দেখাইতেছি। আরেকটা কথা, সহগ দেখাইতে বলছিল, আমি পদ দেখাইতেছি, তো তোমরা সহগ দেখাবা। ওকে, আচ্ছা, প্রশ্নে কি বলছে? y is equal to x plus x square plus x cube up to infinity। তাহলে দেখাও যে x is equal to this। আচ্ছা, এটা কেমনে করব? প্রথম কথা, আমরা জানি যে 1 plus x থাকে, তাই না? তাহলে এখানে 1 plus y is equal to 1 plus x, x square x cube এভাবে লিখবো, ঠিক আছে? দেন 1 plus x square, এটাকে বলা যাবে 1 minus x minus 1, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব? এইটাকে -1 পাওয়ারে উন্নীত করব, ঠিক আছে? তাহলে ওইটাকেও -1 পাওয়ারে উন্নীত করব। -1 গুণ হয়ে কি হবে? 1 হয়ে যাবে, তার মানে এটা 1 minus x। আচ্ছা, তার মানে কি দাঁড়াইতেছে? এইখানে কত আসবে? 1 minus y plus y square minus y cube, ঠিক আছে? আমি বলছিলাম কি, ভিতরে যদি হচ্ছে প্লাস থাকে তখন কি হবে? অড পাওয়ারগুলোর সামনে নেগেটিভ আসবে। আর 1 minus x হোল টু দি পাওয়ার -1, তার বিস্তার তো তুমি জানো, এই যে এইটা। তাহলে 1 plus y -1, তার জন্য কি আসবে? এগুলাতে নেগেটিভ আসবে, এই যে অড পাওয়ারগুলো নেগেটিভ হবে, আর এই সেম জিনিস আসবে x এর জায়গায় y। আচ্ছা, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 1 minus x। ওকে, আচ্ছা, এই 1 আর এই 1 কাইটা দাও, তারপরে যেহেতু তোমাকে x এর ভ্যালু বলছে, তো একটা মাইনাস দিয়ে গুণ দেওয়া লাগবে। তো কাজ শেষ। আচ্ছা, এই প্রশ্নটা আমরা কি অন্যভাবেও করতে পারতাম? অবশ্যই পারতাম। কিভাবে করতে পারতাম? তাকায় দেখো, y সমান তোমাকে দিয়ে দিছে x স্কয়ার x কিউব এভাবে। তার মানে কি দিয়ে দিছে? অসীম ধারা, প্রথম পদ বাই 1 মাইনাস r, এইটাই তো, ঠিক আছে? এইটাই তো, তাই না? আমাকে যদি অসীম ধারা দিয়ে দেয়, তাহলে কি প্রথম পদ বাই 1 মাইনাস r, তাহলে ওটা লিখলাম। তারপরে কি করব? তারপরে সিম্পলি হচ্ছে গুণ দিব, তো y মাইনাস xy ইজ ইকুয়াল টু x আসে। তারপরে কি আসে? y ইজ ইকুয়াল টু তোমার x প্লাস xy। সুতরাং এভাবে বলা যায় যে x কে কমন নিলে 1 প্লাস y। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু y বাই 1 প্লাস y, তার মানে y হচ্ছে প্রথম পদ, আর 1 মাইনাস মাইনাস y, মাইনাস y হইতেছে আমার কমন রেশিও, ঠিক আছে? তাহলে ওইখান থেকে আমরা এভাবে বলতে পারতাম যে x ইজ ইকুয়াল টু y, তারপর মাইনাস y হচ্ছে কমন রেশিও, তার মানে সাইনগুলা অ্যালটারনেট করতে করতে আগাবে। বুঝছো? দেখো, এই সেম জিনিস অনেক ভাবে করা যায়। গুণোত্তর ধারা থেকে তুমি দ্বিপদীতে আসতে পারো, দ্বিপদী থেকে গুণোত্তরে যাইতে পারো, ঠিক আছে? আবার কম্বিনেটরিক্স থেকে এক একটা যাইতে পারো, বুঝছো? আচ্ছা, আগাই আমরা। বলছে কি বিস্তার করে যে দ্বিপদী ধারাটি পাওয়া যায়, দেখাও যে সেটা অভিসারী। আচ্ছা, অভিসারী এটা আমরা কিভাবে দেখাইতে পারি? এইটা যে বলে দিছে, এটা বলে দিলে তো আমরা জানি যে হ্যাঁ, এটা তো অটো, তাইলে অভিসারী হবে, ঠিক আছে? অটো অভিসারী হবে। কিন্তু আমরা অভিসারী জিনিসটা ফর্মালি কিভাবে যাচাই করব? ফর্মালি যাচাই করার জন্য আমাদের কাছে কয়েকটা টুল আছে, ঠিক আছে? দেখো, একটা ধারা কখন অভিসারী হবে? যখন তার অনন্ত ধারার যোগফল একটা নির্দিষ্ট সসীম সংখ্যা হবে, ঠিক আছে? আর অপসারী হবে যখন তার যোগফল নির্দিষ্ট সসীম সংখ্যা হবে না, ঠিক আছে? সো আমরা অভিসারী বা কনভার্জেন্ট সিরিজ পাবো কি পাবো না, এটার একটা পরীক্ষা হইতেছে ডি-অ্যালেমবার্ট রেশিও টেস্ট। আচ্ছা, এটা কি টেস্ট করা হয়? এটা আমরা লিমিট বের করি ফর n টেন্ডস টু ইনফিনিটি,
আমরা হচ্ছে n+1 তম টার্ম আর n তম টার্ম এই দুইটার হচ্ছে রেশিও নেই, এবং সেই রেশিওর অ্যাবসলিউট ভ্যালু যদি আমার একটা সসীম সংখ্যা হয়, ঠিক আছে, সসীম সংখ্যা হয় এবং সংখ্যাটা যদি একের চেয়ে কম হয়, ঠিক আছে, একের চেয়ে কম হয়, তাহলে আমরা বলি এটা অভিসারী। ঠিক আছে, দেখো ধারাটা অভিসারী হবে যদি হইতেছে এই লিমিটটার ভ্যালু একের চেয়ে কম হয়, আর অপসারী হবে যদি হইতেছে ভ্যালুটা একের থেকে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা যদি এক হয় তাহলে কি হবে, তাহলে অ্যাকচুয়ালি ওই রেশিও টেস্ট থেকে আমি কোনো কনক্লুশনে যাইতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে তুলনামূলক পরীক্ষা। ঠিক আছে, কম্পারিজন টেস্ট। সো এইখানে আমরা দুইটা সিরিজ নেই। ঠিক আছে, এখানে আমরা দুইটা সিরিজ নেই এবং এদের মধ্যে একটা সিরিজ যে কনভার্জেন্ট এটা আমার আগে থেকে জানা থাকা লাগে। ঠিক আছে, দুইটা সিরিজ নেই যেখানে একটা সিরিজ অলরেডি কনভার্জেন্ট, এটা আমি জানি। আচ্ছা, তারপরে আমরা কি করি, দুইটা সিরিজের nth যে ভ্যালু আছে, nth যে টার্ম আছে সেই টার্মের অনুপাত নেই। ঠিক আছে, অনুপাত নেই। এই অনুপাতটা যদি একটা অশূন্য সসীম সংখ্যা হয় তাহলে আমরা বলি যে ধারা দুইটা হচ্ছে অভিসারী। ঠিক আছে, মানে একটা ধারা যদি অভিসারী হয় তাহলে আরেকটাও অভিসারী হবে, একটা ধারা যদি অপসারী হয় তাহলে আরেকটাও অপসারী হবে। ঠিক আছে, আচ্ছা এখন আগে থেকে একটা ধারা অভিসারী না অপসারী এটা আমি কিভাবে বুঝবো, সেটার জন্যই হইতেছে আমাদের কি বলে এটাকে অতীতের জ্ঞান। ঠিক আছে, অতীতের জ্ঞান, সেটা হচ্ছে পি সিরিজ। পি সিরিজ বুঝছো, তোমরা তো গান শুনো হচ্ছে টি সিরিজের, এটা হচ্ছে পি সিরিজ। ঠিক আছে, তো পি সিরিজ কি বলে যে 1/n⁻p যদি কোনো ধারার সাধারণ পদ হয় তাইলে সেই ধারাটা অভিসারী হবে যদি পি এর ভ্যালু একের থেকে বড় হয়। ঠিক আছে, এই যে এখানে সুন্দর করে বলা আছে, পি এর ভ্যালু একের থেকে বড় হইলে n তম পদ যদি 1/n⁻p হয় তাহলে সেই ধারাটা কি অভিসারী। আচ্ছা, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এই পি সিরিজকে ইউজ করেই আমরা আসলে এই যে কম্পারিজন টেস্ট এইটা করব। ঠিক আছে, কারণ এইটার আমি ভ্যালু জানি, এইটা যে অভিসারী এটা আমি আগে থেকে জানি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমি কি করতে পারি, আমরা এটার ক্ষেত্রে এই যে ডি অ্যালেমবার্ট টেস্ট করব। ঠিক আছে, তাহলে ডি অ্যালেমবার্ট টেস্ট করার জন্য আমার কি লাগবে, tr+1/tr। ওকে, আচ্ছা আমরা বলছিলাম মনে হয় tr+1/tr, এটা আমরা মুখস্থ রাখবো, অনেকবার বলছিলাম তাই না, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। এর ভ্যালু কত, এর ভ্যালু হইতেছে হাফ, হাফ মাইনাস r+1 বাই হচ্ছে r। ওকে, এখানে আছে একটা -x। আচ্ছা -x। ওকে, আচ্ছা আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে n+1 তম পদ বাই n তম পদ, এটা যদি হইতেছে একটা কি, এইটার ভ্যালু যদি হইতেছে 1 এর চেয়ে কম আসে তাহলে আমার অভিসারী হবে, 1 এর চেয়ে বড় হলে অপসারী হবে। আচ্ছা, তো আমার লাগবে কি, আমার লাগবে হইতেছে r →∞ জন্য এই জিনিসটার ভ্যালু কত। আচ্ছা, ডি অ্যালেমবার্ট টেস্টে আমাকে কি বলছে দেখো, লিমিট n →∞ জন্য n+1 এর টার্ম বাই n এর টার্ম সমান যদি একটা সসীম সংখ্যা হয় যেটা একের থেকে ছোট তাহলে আমার ধারাটা কি হবে, অভিসারী। সো এইটাই আমরা হচ্ছে এখানে ইউজ করব, আমরা tr+1/tr পাইছি। ঠিক আছে, সো আমরা বলতে পারি লিমিট r →∞ এর জন্য অ্যাবসলিউট ভ্যালু অফ tr+1/tr এইটা আসতেছে লিমিট r →∞ হাফ -r+1/r ইন্টু -x। ওকে, আচ্ছা আমরা চাইলে অ্যাবসলিউট ভ্যালুটা ভিতরে দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা চাইলে অ্যাবসলিউট ভ্যালুটা বাইরেও লিখতে পারি। ঠিক আছে, আমাদের এই জিনিসটা জানা আছে যে তোমার যতগুলো কন্টিনিউয়াস ফাংশন আছে লিমিটকে আমি তার ভিতরেও দিতে পারি, আবার লিমিটের বাইরেও তাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো
r টেন্ডস টু ইনফিনিটির জন্য আমার এইখানে যে লিমিটটা আছে সেটা কত আসবে? অবভিয়াসলি সহগের অনুপাত, তাই না? তাহলে দেখো -1 আসবে। ওকে, এখানে -1 আর এখানে কত আসতেছে? -1 দিয়ে -x কে গুণ দিলে এটা জাস্ট x আসবে। ওকে, তাহলে লিমিট আসতেছে x। ওকে, বা আমরা বলতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ x। ঠিক আছে, যেটা বলতে চাও অবশ্যই অ্যাবসলিউট ভ্যালু অফ x ই বলা লাগবে। খালি x কেমনে বলবা ভাই? বাইরে একটা অ্যাবসলিউট ভ্যালু আছে না, বসাইতে হবে না? x এর ভ্যালু যদি ধরো কথার কথা -1/2 হয়, x এর ভ্যালু -1/2, তাহলে তো তুমি এই লিমিটটা থেকে পাবা কি? এই লিমিটটা থেকে পাবা -1, x এর ভ্যালু -1/2, তার মানে -x সমান হাফ, তার মানে ওভারঅল অ্যান্সার আসতেছিল -1/2। সো অ্যাবসলিউট ভ্যালু তোমার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে এই ভ্যালুটা যদি লেস দেন 1 হয় তাহলে ধারাটা অভিসারী হবে। তাই না? দেখো প্রশ্নে দিয়েও দিছে সেটাই, যে অ্যাবসলিউট ভ্যালু অফ x আমার কি হবে? লেস দেন 1 হবে। সো আমরা কিভাবে লিখবো জিনিসটাকে? আমরা লিখবো হইতেছে যে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, এই ভ্যালুটা আসতেছে এইটার ইকুয়াল, যেটা হইতেছে 1 এর থেকে ছোট। সুতরাং সুতরাং যেহেতু লিমিট n টেন্ডস টু ইনফিনিটির জন্য un+1/un is less than 1, সুতরাং ধারাটি কনভার্জেন্ট। ঠিক আছে, আচ্ছা